আমার হয়তো এই কুমারী অবস্থায় মরতে হবে। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টির শব্দ, তার মনোমুগ্ধকর ঘ্রাণ ও ঠান্ডা বাতাসের পরশ মানুষের মন মস্তিষ্কে শান্তি এনে দেয় এবং উপহার দেয় চরম আরামদায়ক নিদ্রা। নাফিয়াও আরামের ঘুমে বিভোর হয়ে আছে। হঠাৎ সে তার মুখে তরল জাতীয় কিছু অনুভব করে। ঘুম ভেঙে যায় তার। পিটপিট করে চোখ মেলতেই তার মুখের উপর বেশ খানিকটা পানি এসে পড়ে। তাৎক্ষণিক উঠে বসে সে। কিছুটা পানি তার নাক অব্দি উঠে গিয়েছে। কিছুটা সময় নিয়ে স্বাভাবিক হয়ে নাফিয়া তার সামনে দাঁড়ানো ব্যক্তিটির দিকে তাকায়। আফরিন ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছে। একে তো এত আরামের ঘুমটা নষ্ট হলো, দ্বিতীয় পানিতে শরীরের বেশ কিছুটা অংশ ভিজে গিয়েছে, ফলে ঠান্ডা বাতাসের জন্য ঠান্ডা লাগছে। এবং তৃতীয় সে এই মহান কাজটি করেছে। সে ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে বেহায়ের মতো তাকিয়ে আছে। রেগে নাফিয়া বলে ওঠে, কি চাই আপনার? এত অসভ্য কেন আপনি? এভাবে মধ্যরাতে একটি মেয়ের রুমে ঢুকে অত্যাচার করছেন। আর রুমে ঢুকলেনই কি করে? আর আমি তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। নাফিয়ার কথা শেষ হতেই আফরিন নাফিয়ার হাত ধরে একটা হেঁচকা টানে দাঁড় করিয়ে বলে ওঠে, আমি অসভ্য? তোমার সাহস দেখে অবাক হয়ে পারছি না। প্রথমত ইচ্ছে করে আমার পায়ে পাড়া দিয়েছ। কথাটি বলেই আফরিন নাফিয়ার হাত মুচড়ে ধরে। ব্যথায় আহ শব্দ করে ওঠে নাফিয়া। আফরিন আবারও বলতে আরম্ভ করে, তোমার সাহস দেখে অবাক হয়ে পারছি না। প্রথমত ইচ্ছে করে আমার পায়ে পাড়া দিয়েছ। দ্বিতীয়ত এখন আমি অসভ্য বলছো। আফিফ ইবনানের অসভ্যতা কাকে বলে তা এখন টের পাবে তুমি। হাত জোরে মুচড়ে ধরায় বেশ ব্যথা পাচ্ছে নাফিয়া। সেই সাথে আফরিনের রাগান্বিত চেহারা ও উক্তি শুনে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে তার। সে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি কিন্তু এখন চিল্লাবো। তার ছেলের একটি হাসি ঠোঁটে জড়িয়ে আফরিন বলে ওঠে, এবারে সবকটি রুম সাউন্ড প্রুফ। ছেড়ে দিন প্লিজ, ভুল হয়ে গেছে। আপনি অসভ্য নন, আপনি অনেক ভালো মানুষ হয়েছে। ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে আফরিন নাফিয়ার মুচড়ে ধরে রাখা হাতটি ছেড়ে দিয়ে নাফিয়ার কোমর জড়িয়ে ধরে বলে ওঠে, ভুল যখন করেছো শাস্তি তো তোমায় পেতেই হবে। নাফিয়া সেই কিছু বলতে যাবে, অমনি আফরিন তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, জাস্ট শাট আপ। ব্যাস, মুখ বন্ধ হয়ে যায় নাফিয়ার। আফরিন ধীরে ধীরে নাফিয়ার ঠোঁটের দিকে অগ্রসর হতে থাকে। এটি দেখে নাফিয়া ভাবে হয়তো প্রথম দিনের মতো আজও আফরিন একই কাজ করবে। তাই সে চটজলদি নিজের ঠোঁট হাত দিয়ে চেপে ধরে, কিন্তু লাভ হয় না। আফরিন ধীরে ধীরে তার দিকে অগ্রসর হচ্ছে। বয়ে চোখ মুখ বুজে নেয় নাফিয়া। চোখ বোঝা অবস্থায় সে অনুভব করে কেউ কামড়ে তার ঘাড়ের মাংস তুলে নিচ্ছে। যন্ত্রণায় চেঁচিয়ে ওঠে আফরিনকে নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করে নাফিয়া, কিন্তু সে সফল হয় না। ব্যথায় কেঁদেই দেয় নাফিয়া। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই নাফিয়াকে ছেড়ে দেয় আফরিন। গালের যে জায়গাটায় সে কামড় বসিয়েছে সে জায়গাটিতে দাঁতের দাগ বসে খানিকটা রক্ত বেরিয়ে এসেছে। নাফিয়ার চোখে পানি দেখে আফরিন বলে ওঠে, এতটুকু ব্যথা সহ্য করতে পারো না আর আফিফ ইবনানের সাথে টেক্কা দিতে আসো? ভীষণ রাগ ওঠা সত্ত্বেও চুপ করে থাকে নাফিয়া, কারণ সে জানে এখন কিছু বলাটা তার জন্য হিতকর হবে না। নাফিয়ার কোনো উত্তর না পেয়ে আফরিনও তার সময় অপচয় করে না। ঠোঁটে জয়ের হাসি ঝুলিয়ে নাফিয়ার কক্ষ ত্যাগ করে সে। আফরিন যেতেই নাফিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্ষতটা দেখে নেয়। জায়গাটাতে ব্যথাও করছে। মনে মনে নাফিয়া বলে ওঠে, এর উত্তর তুমি পাবে আফরিন ইবনান। সকালে ঠিক 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের ইবাদত শেষ করে দাদির কক্ষে যাওয়ার জন্য রওনা হয় নাফিয়া। দাদির পাশে রুমটি দেওয়া হয়েছে তাকে থাকার জন্য। দাদির কক্ষে প্রবেশ করতেই নাফিয়া দেখে দাদি পত্রিকা পড়ছেন। দাদিকে উদ্দেশ্য করে সে বলে ওঠে, আসসালামু আলাইকুম দাদি, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। উঠে পড়েছো?
জি, এখন বলুন হাঁটতে যাওয়ার আগে কি খাবেন? 1 কাপ দুধ চা হলে মন্দ হয় না। 1 কাপ দুধ চা নয়, হয় 1 কাপ দুধ, না হয় 1 কাপ চা। এখন কি আমায় রং চা খেতে হবে? জি অবশ্যই, যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক তাই খেতে হবে। আচ্ছা, তবে 1 কাপ রং চা। আচ্ছা, আনছি। বলে নাফিয়া দাদির কক্ষ ত্যাগ করে রান্নাঘরে প্রবেশ করে। রান্নাঘরে দুজন রাঁধুনি সকালের নাস্তা তৈরির প্রস্তুতি নিচ্ছে। নাফিয়া তাদের একজনকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপু, দাদি রং চা চেয়েছেন, এখনই বানিয়ে দিতে পারবেন তো? জি অবশ্যই ম্যাম। ম্যাম বলার প্রয়োজন নেই, আপনি আমার বড়, তাই নাফিয়াই বলুন। জি আচ্ছা। আর আরেকটি কথা, আজ থেকে দাদির 3 বেলার খাদ্যর তালিকায় কি কি খাবার থাকবে তা আমার থেকে অবশ্যই জেনে নেবেন। ঠিক আছে। আজ তার সকালের নাস্তা হবে 2টি রুটি। এই যে এই বালতির 1 বালতি গরুর কলিজা এবং ডিম তৈরি করবেন। আছে তো সব? জি আছে, তৈরি হয়ে যাবে। ধন্যবাদ। বলেই রান্নাঘর থেকে বেরিয়ে তাদের কক্ষের দিকে অগ্রসর হয় নাফিয়া। ঠিক 5:30 দাদি ও নাফিয়া দুজনে বেরিয়ে পড়ল হাঁটার জন্য। বাড়ির কাছে একটি পার্ক আছে, সেই পার্কটিতেই দুজনে হাঁটার সাথে সাথে বিভিন্ন গল্পও করলো। প্রায় 1 ঘন্টা হাঁটার পর দুজন বেশ ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো। বাড়িতে প্রবেশ করতে সামিয়া বেগম ঠোঁটে হাসি টেনে তাদের উদ্দেশ্য করে বলে ওঠে, হাঁটা হলো আপনাদের? নাফিয়া ঠোঁটে হাসি ফুটিয়ে সম্মতি জানালো আর দাদিকে বলে উঠল, তোমারও হাঁটা উচিত বৌমা, বয়স তোমারও হয়েছে, সেই সাথে ওজনটাও তো তোমার কম নয়। শাশুড়ির এমন উক্তি শুনে মুহূর্তেই মুখ কালো হয়ে গেল সানিয়া বেগমের। তিনি শাশুড়িকে উদ্দেশ্য করে বলে ওঠেন, মন্দ বলিনি মা। সানিয়া বেগমের মন খারাপ হতে দেখে নাফিয়া বলে ওঠে, কি যে বলেন না দাদি, আন্টি এখনো ইয়াং আছে, তাকে দেখে কেউ বলবে নাকি তার এত বড় ছেলে আছে? আমি তো প্রথম দেখে অবাক হয়েছিলাম, যার শাশুড়িকেই এখনো বাদর্গ কাবু করতে পারল না, সেখানে তার বয়স তো অনেক কম। নাফিয়ার কথায় সামিয়া বেগমের চেহারা খুশিতে জ্বলজ্বল করে ওঠে এবং তার ঠোঁটে হাসিটি আবারও ফুটে আসে। দাদি নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, শাশুড়ি বৌমা দুজনকেই পটানো হচ্ছে দেখছি। নাফিয়া হেসে বলে ওঠে, মোটেও না, যা সত্যি তাই বলছি। নাফিয়ার কথায় দাদি একটু হেসে সানিয়া বেগমকে বলে ওঠে, বৌমা আমার খাবার প্রস্তুত করো, ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা মা। অতঃপর নাফিয়া ও দাদি উভয়ে চলে গেল নিজ নিজ কক্ষে ফ্রেশ হতে এবং সানিয়া বেগম রান্নাঘরে। আফরিমের সকাল 6টায় উঠে বেরিয়ে পড়ে জগিংয়ের উদ্দেশ্যে। টানা 1 ঘন্টা ওয়ার্ক আউট করে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফিরে গোসল সেরে একদম অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিজের কক্ষে হতে খাবার ঘরে এসে নিজেই সকালের নাস্তা শেষ করে। তারপর কিছুটা সময়ের জন্য পত্রিকায় মুখ ডোবায়। অফিস 9টায় হওয়ায় 8:40 অফিসের উদ্দেশ্যে রওনা হয়। এই ছিল আফরিমের প্রত্যেক দিনের সকালের নিয়মিত কার্যক্রমের সূচি। আজও এর ব্যতিক্রম হলো না। অফিসে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে খাবার ঘরে এসে 4-5টায় চোখ বুলিয়ে নেয় সে, কিন্তু নাফিয়ার দেখা মেলে না। তাই খাওয়াটা শেষ করে আফরিম তার দাদির কক্ষে যায়, হয়তো নাফিয়া সেখানেই আছে এই ভেবে। কিন্তু দাদির কক্ষেও নাফিয়ার খোঁজ মেলে না। আফরিমকে সকাল সকাল নিজের কক্ষে আবিষ্কার করে বেশ বিস্মিত হন দাদি। তিনি কৌতূহল দমিয়ে না রেখে জিজ্ঞেস করেই বসলেন, আজ এত সকাল সকাল আমার রুমে? এমনিতেই দেখতে এলাম, কেমন আছো? এত বছরে তো কখনো সকাল সকাল তোমার আমার কথা মনে পড়েনি, তবে আজ হঠাৎ। উফ দাদি, ডোন্ট বিহেভ লাইক মম। আচ্ছা আচ্ছা। মিসেস শেখ ঠিক মতো নিজের কাজ করছে তো? খুবই দায়িত্ববান মেয়েটি।
এখন অবধি তার একটি কাজেও ত্রুটি হয়নি। মাত্র কালই এলো, কিন্তু কাজ এমনভাবে করছে যেন খুব অভিজ্ঞ। একটু বেশি সুনাম করলে। কমই করেছি। তা যাই হোক, এখন কই মহারানী? তোমাকে একা ফেলে নিজের মতো মত্ত হয়ে আছে, আর তুমি বসে তার সুনাম করছো। ওর স্কুলে ক্লাস শুরু হয় 7:30-এ, তাই স্কুলের উদ্দেশ্যে বেরিয়েছে। কথাটি শুনে আফরিন মনে মনে বলে ওঠে, ইস, ভুলে গিয়েছিলাম। সকাল সকাল এক ডোজ দিয়ে যাব তো আর হচ্ছে না। নাফিয়ার খবর মিলতেই আফরিন উঠে দাঁড়িয়ে তার দাদিকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা দাদি, আমি যাই, তুমি নিজের খেয়াল রেখো। কথাটি শেষ করে দাদির দিকে একটি ফ্লাই কিস ছুঁড়ে মারে। তারপর কক্ষ ত্যাগ করে সে। 7:30 হতে 9টা অবধি 3টে ক্লাস নেয় নাফিয়া। একময়, তৃতীয় এবং চতুর্থ, এই 3টি শ্রেণীর 3টি বিষয়ে ক্লাস নেয় সে। 9টা বাজে ক্লাস নেওয়া শেষে বাসায় এসে পৌঁছায় নাফিয়া। ফ্রেশ হয়ে দাদির কক্ষে যেতেই দেখে দাদি ঘুমিয়ে আছেন, তাই আবার নিজের কক্ষে ফিরে আসে সে। বিছানায় গা এলিয়ে দিতেই তার চোখের সামনে ভেসে ওঠে গত রাতের আফরিমের করা কাজটি। আফরিমের এই কাজটির একটি পাল্টা জবাব তার দিতেই হবে, কিন্তু কিভাবে দিবে তাই তার ভাববার বিষয়। শুয়ে শুয়ে একটি ভাবতেই ব্যস্ত হয়ে পড়ল নাফিয়া। সন্ধ্যায় সবাই হল রুমে বসে টিভি দেখছে। আফরিমও অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নিয়ে হল রুমে এসে পত্রিকাটি নিয়ে বসে। কিছুটা সময় পত্রিকায় মুখ ডুবিয়ে থাকার পর আফরিম নাফিয়ার দিকে আর চোখে তাকিয়ে দেখে নাফিয়া খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে, বাংলা নাটক দেখছে। নাফিয়ার এত শান্তি তার সহ্য হওয়ার না। সে নাফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, মিস শেখ, আমার জন্য এক কাপ কফি নিয়ে আসবেন কি? ও কফি আনতে যাবে কেন? এত সার্ভেন্ট থাকতে? দাঁড়া, কোনো একজন সার্ভেন্টকে বলছি। না না আন্টি, আমি আনছি, কোনো সমস্যা নেই। সানিয়া বেগম উত্তরে কিছু না বলে মুচকি হাসেন। এদিকে নাফিয়া যেন আফরিমের মুখ থেকে এটি শোনার জন্যই অপেক্ষায় ছিল এতক্ষণ। ঠোঁটে হাসি ঝুলিয়ে নাফিয়া চলে যায় রান্নাঘরে কফি বানাতে। আর এদিকে কিছুটা সন্দিহার চোখে আফরিম তাকিয়ে রয় নাফিয়ার যাওয়ার পানে। মেয়েটির মতলব তার কাছে ঠিক সুবিধা লাগছে না। কিছুটা সময় পার হতে নাফিয়া কফি হাতে ফিরে আসে। আফরিমকে কফিটি এগিয়ে দেয় ঠোঁটে হাসি ঝুলিয়ে। নাফিয়ার ওর দিকে তাকিয়ে হাসাটা ঠিকমতো হজম হলো না আফরিমের। সে ভ্রুকুচকে একবার নাফিয়াকে দেখে নিয়ে একটু পরে কফিতে চুমুক বসায়। কফির টেস্ট একদম ঠিক দেখে আফরিম খানিকটা অবাক হয়, কারণ সে ভেবেছিল নাফিয়া কফিতে কিছু একটা মিশিয়েছে। কিন্তু এমনটি না হওয়ায় আফরিম আরও একবার নাফিয়ার দিকে তাকায়। দেখে নাফিয়া টিভিতে মনোযোগ নিবেশ করেছে। আফরিম আর বেশি না ভেবে কফিটি এক এক চুমুক করে পুরোটা শেষ করে নেয়। খাওয়ার কিছুটা সময় পেরোতেই পেট কেমন জানি শব্দ করে ওঠে। আফরিমের মনে হচ্ছে সে এখনই ওয়াশরুমে না গেলে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। পত্রিকাটা কোনো মতে রেখে আফরিম দ্রুত গতি নিয়ে নিজের কক্ষে ওয়াশরুমের উদ্দেশ্যে অগ্রসর হয়। দ্রুত পথে ওয়াশরুমে ঢুকতেই পা পিছলে ঠাস করে ওয়াশরুমের মেঝেতে পড়ে যায় সে। ভালো করে মেঝেতে দৃষ্টিপাত করতে সে দেখে পুরো ফ্লোরটায় সাবানে পানি। পায়ে প্রচুর ব্যথা পাওয়া সত্ত্বেও কোনো মতে উঠে কাজটি সেরে নেয়। কাজ শেষ হতেই যেন সে বেরোতে যাবে, তখন দেখে ওয়াশরুমের গেটটা বাইরে দিয়ে আটকানো। আসিফ বেশ বুঝতে পারছে এসব কাজের পেছনে কার হাত। রাগে পুরো মুখ লাল বর্ণ ধারণ করেছে তার। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে হাত বারবার মুঠোবন্দি করে এবং খুলে নিজের রাগ কন্ট্রোলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। এরই মাঝে আবারও পেট শব্দ করে ওঠে তার। এইভাবে চলতে চলতে 2 ঘন্টা পার হওয়ার পর নাফিয়া গিয়ে আফরিমের ওয়াশরুমের দরজা বাহির থেকে খুলে দিয়ে এক দৌড়ে তাদের কাছে চলে আসে। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে আফরিমের। ওয়াশরুমের দরজা খোলা পেয়েই বেরিয়ে আসে সে। কক্ষ পুরোটাই খালি দেখে আর কোনো কিছুতে মনোযোগ না দিয়ে তাওয়ালটি নিয়ে আবারও ওয়াশরুমে চলে যায় সে।
ক্লান্ত শরীরে গোসলটি সেরে কক্ষে এসে বিছানায় গা এলিয়ে দেয় এবং একজন সার্ভেন্টকে ডেকে স্যালাইন নিয়ে যেতে বলে। সেই রাতে আফরিম আর নিজের কক্ষ হতে বের হলো না। এদিকে নাফিয়ার যেন ঈদ, সে তো মহা খুশি আফরিমকে তার উচিত শিক্ষা দিতে পেরে। নিজের কাছেই বড্ড ভালো লাগছে তার। রাতে নিজের রুমের দরজা এবং জানালাটাও পর্যন্ত ভালোভাবে আটকিয়ে এসি ছেড়ে শুয়ে পড়ে নাফিয়া। আগের রাতে আফরিম এক্সট্রা চাবি ব্যবহার করে ওর কক্ষে প্রবেশ করেছিল, তা বুঝতে পেরে আজ দরজাটা সিটকিনিটাও লাগিয়েছে সে। অতঃপর বিছানায় আরাম করে শুয়ে সে কল্পনা করতে আরম্ভ করে আজ আফরিমকে দেওয়া শাস্তিতে আফরিম কেমন অনুভব করেছিল। ভাবতেই চরম আনন্দ হচ্ছে নাফিয়ার। সে মনে মনে বলে ওঠে, কাল সকালে মিস্টার আফরিম ইবনানের অবস্থা বলে দেবে নাফিয়ার সাথে টেক্কা দেওয়ার ফল কেমন। ঠোঁটে প্রশান্তির হাসি টেনে চোখ জোড়া বুঝে নেয় নাফিয়া। একটা শান্তির ঘুমের আশা। সকাল হতে দাদির সাথে সাথেই আছে নাফিয়া। এক মুহূর্তের জন্য কোথাও একা থাকে না সে। বলা তো যায় না আফরিম কখন আবার তার উপর হামলা করে বসে। তার উপর আজ আবার স্কুলও বন্ধ। স্কুলে থাকলেও চিন্তামুক্ত থাকা যেত। সকালে যখন দাদি ও নাফিয়া উভয় খাবার টেবিলে বসে গরম গরম চায়ে চুমুক বসিয়েছিল, তখন দেখা মিলল আফরিমের। গতকাল পিছলে পড়ায় পায়ে ব্যথা হয় তার জন্য ঠিকমতো হাঁটতে পারে না সে। আফরিমকে এভাবে হাঁটতে দেখে মনে মনে খুব খুশি হয় নাফিয়া এবং বলে ওঠে, এতটুকু ঢোজে ঠিকমতো হাঁটতে পারছে না আর আসছে নাফিয়ার সাথে টেক্কা দিতে। নাফিয়ার দিকে চোখ পড়তেই আফরিম দেখে নাফিয়ার ঠোঁটে হাসি, সাথে সাথে চল শক্ত হয়ে যায় তার। হাত মুষ্টিবদ্ধ করে আফরিম চুপচাপ হেঁটে নিজের পত্রিকাটি নিয়ে একজন সার্ভেন্টকে আদেশ করে খাবার তার রুমে পাঠিয়ে দিতে। অতঃপর নিজের রুমে চলে যায়। এরপর থেকে সারাদিন আফরিমের দেখা মেলে না। আজ অফিসেও যায় না সে, সারাটা দিন নিজের কক্ষেই থাকে। এদিকে আফরিমের ভয়ে ভয়ে নাফিয়া পুরো দিন এক মুহূর্ত একা থাকেনি, সবসময় কারো না কারো সাথেই ছিল। কিন্তু আফরিমের এভাবে সারাদিন রুমে থাকতে দেখে কেন যেন খারাপও লাগছে নাফিয়ার। সার্ভেন্ট যারা আফরিমের রুমে গিয়েছিল তাদের দাদি জিজ্ঞেস করেছিল আফরিমের কথা। সবার উত্তর, স্যার চুপচাপ শুয়ে আছেন, হয়তো স্যারের শরীর ভালো না। সারাটি দিন আফরিম নিজেকে এভাবে বন্দি করে রেখেছে, সেই সাথে শরীরটিও ভালো নেই। এগুলো দেখে নাফিয়ার খুব খারাপ লাগছে। রাতে নিজের কক্ষে এসে বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবতে থাকে হয়তো সে অতিরিক্ত করে ফেলেছে, এতটা না করলেও পারত। মনে মনে সে এত ভেবে নেয় যে সে আফরিমকে ঝড়ে বলবে। আফরিম যেহেতু নিজ কক্ষ হতে বের হচ্ছে না, তাই নাফিয়াও দরজা জানালার দিকে তেমন গুরুত্ব আরোপ করেনি। সে গোসল সেরে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ তার কানে কোনো কাচের জিনিস ভাঙার আওয়াজ আসে। ভ্রুজোড়া কুঁচকে নিজের কক্ষে প্রবেশ করতেই দেখে আফরিম এক এক করে কাচের আসবাবপত্রগুলো মেঝেতে ছুঁড়ে ফেলেছে। অবাক হয়ে আফরিমের এমন অদ্ভুত কাজের দিকে তাকিয়ে আছে নাফিয়া। আফরিম বেশ কয়টি আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর নাফিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, ওয়াক অন ইট। আফরিমের কথায় অবাকের চরম শীর্ষে পৌঁছিয়ে নাফিয়া বলে ওঠে, মানে? কানে শুনতে পাও না? হাঁটু এটার উপর। বেশ চিল্লিয়ে বলে ওঠে আফরিম। রাগে আফরিমের শুধু চোখ দুটিই নয়, দুধের ন্যায় ফর্সা মুখটিও রক্তিম বর্ণ ধারণ করেছে। আফরিমকে দেখে ভয়ে কাঁপা কাঁপা ভাব নাফিয়ার। নাফিয়াকে তার জায়গায় স্থির থাকতে দেখে আফরিমের রাগ আরও বেড়ে যায় এবং সে বলে ওঠে, যা বলছি তা যদি এখনই না করো তবে এরপর যা হবে তার জন্য দায়ী কেবল থাকবে তুমি। অতিরিক্ত রাগের বশে এখনই সে আফরিম যে কোনো কিছু করে বসতে পারে তা বেশ ভালোই বুঝতে পারছে নাফিয়া। সে আর না ভেবে ধীরে ধীরে কাচের টুকরোগুলোর
উপর একটি পা রাখে, সাথে সাথেই বেশ কয়েকটি কাচের টুকরো নাফিয়ার পায়ে ঢুকে যায়। ব্যথায় চোখে পানি চলে আসে নাফিয়ার। ঠোঁটে ঠোঁট চেপে চোখের জল আটকে রাখার বৃথা চেষ্টা করে দ্বিতীয় পা কাচের টুকরোগুলোর উপর রাখে। দ্বিতীয় পা কাচের টুকরোগুলোর উপর রাখতেই দ্বিতীয় পায়েও কাচের বেশ কয়েকটি টুকরো ঢুকলো। ব্যথায় চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়েছে নাফিয়ার। সে কোনোভাবেই তৃতীয় কদম ফেলার সাহস জোগাতে পারেনি। এদিকে নাফিয়া যে সত্যি কাচের উপর পা দেওয়ার মতো সাহস করেছে তা চিন্তাও করেনি আফরিন। নাফিয়ার পায়ের দিকটি রক্তে ধীরে ধীরে ভরে যাচ্ছে, আর নাফিয়ার চোখে জলগুলো কেমন যেন আফরিনের সহ্য হচ্ছে না। আফরিন আর দেরি না করে নাফিয়াকে কোলে তুলে নেয়। এতটা সময় চোখ বুজে ছিল নাফিয়া। হঠাৎ এভাবে আফরিনের কোলে তুলে নেওয়ায় চমকে চোখ মেলে তাকায় সে। আফরিন নাফিয়াকে বিছানায় পা তুলে বসিয়ে দিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসে। নাফিয়ার পায়ের কাছে বসে। যেই আফরিন ওষুধ লাগাতে যাবে অমনি নাফিয়া পা সরিয়ে বলে ওঠে, অনেক হয়েছে মিস্টার ইবনাম, অনেক করেছেন আপনি। প্রথমত পতিতা বলে আমায় অপমান করলেন, তারপর রেগে একটি থাপ্পড় বসিয়ে দেওয়ার অপরাধে আমায় তুলে নিয়ে যে অসভ্যতামি করলেন। কিচ্ছু বলিনি। ভাগ্যে হয়তো এটি ছিল বলে মেনে নিয়েছিলাম, আর আমায় ধর্ষণ না করার কৃতজ্ঞতা ছিলাম। কিন্তু তারপরও আপনার থাপ্পড়ের জবাব দেওয়া বাকি রয়ে গিয়েছিল দেখে আমাকে চাকরি দিলেন এবং হুমকিও দিলেন যেন আমি এই চাকরিটা না ছাড়ি। আপনি কি মনে করেন আফরিন, আমি আপনার হুমকির ভয়ে এখনও এখানে আছি, বা আপনার অত্যাচার আমি ভয় পাই? যদি আপনি এটা ভেবে থাকেন তবে এটি আপনার ভুল ধারণা। আমি এখানে আছি আমার পরিবারের স্বার্থে, তাদের আর্থিক সহায়তা করার জন্যে। আর আপনার এই অত্যাচার যদি ভয় পেতাম তবে আপনাকে পাল্টা জবাব দেওয়ার সাহস দেখাতাম না। তাই আমাকে দয়া দেখাতে আসবেন না প্লিজ। এতক্ষণ ধরে নাফিয়ার কথাগুলো চল শক্ত করে চুপচাপ শুনছে আফরিন। নাফিয়ার পায়ের অবস্থা এতটা ভালো না। আরও কিছুক্ষণ ধরে রক্ত এভাবে পড়লে নাফিয়া জ্ঞান হারাবে। আফরিনের যথেষ্ট রাগ ওঠা সত্ত্বেও সে এখন কিছু বলতে চাইছে না। আফরিন আবারও বলে ওঠে, এক মিনিট, আপনার মাঝে আদৌ দয়া নামক কোনো অনুভূতি আছে নাকি সব নাটক? আমার তো মনে হয় নাটকই। কারণ যে ছেলে দিনের আলোয় সফল বিজনেসম্যান, রাতের অন্ধকারে সে এক পতিতা বন্ধনী। দেহলোভী কোনো ব্যক্তির মানবীয় গুণাবলী থাকে না, আপনারও নেই। বাস এতক্ষণ নিজের রাগ নিয়ন্ত্রণ রাখতে পারলেও এখন আফরিনের সহ্যের সীমা অতিক্রম হয়ে গিয়েছে। সে নাফিয়ার মুখ এক হাতে শক্ত করে চেপে ধরে বলে ওঠে, হু দ্য হেল ইউ টু জাজ মি? কি জানো তুমি আমার সম্পর্কে? কতটুকু জানো আমার সম্পর্কে? হ্যাঁ, কোন সাহসে আমায় নিয়ে মন্তব্য করলে? আমার বাসার চাকর হওয়ার যোগ্যতা তোমার নেই, সেখানে তুমি আমায় বিচার করছো? আমি যদি দেহলোভী হতাম তবে আমার গার্লফ্রেন্ডকেই তাকে স্পর্শ না করার অপরাধে আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলে আমার ছেড়ে যেত না। আমি যদি দেহলোভী হতাম তাহলে এতদিন তোমার সতীত্ব অক্ষত থাকতো না। ইউ আর ব্লাডি ইডিয়েট। বলে নাফিয়াকে ছেড়ে দিয়ে আফরিন দ্রুত পথে নাফিয়ার কক্ষ ত্যাগ করে। কিছুটা মাথা ব্যথা নিয়েই শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসে নাফিয়া। কপালটা 3 আঙুলে আলতো করে চেপে ধরে 4-5টা চোখ বুলিয়ে নেয় সে। জানালা খোলা থাকার সূর্যের কিরণে কক্ষ আলোকিত হয়ে আছে। সকাল হয়ে গেছে দেখে বেশ অবাক হয় নাফিয়া, কারণ গত রাতে আফরিন তার কক্ষ ত্যাগ করার পর সে নিজের পায়ে বিঁধে থাকা কাচের টুকরোগুলোকে নিজে হাতে তোলার চেষ্টা করেছিল, কিন্তু ব্যথায় তা ঠিক করে পেরে ওঠেনি। ধীরে ধীরে মাথা ব্যথা আরম্ভ হতে থাকে তার, এবং কিছুটা সময়ের মাঝে নিস্তেজ হয়ে বিছানায় শরীর এলিয়ে দেয়। এরপর আর কিছুই মনে নাই তার। নাফিয়া সকাল হয়েছে দেখে যতটা অবাক হয় তার থেকেও বেশি অবাক হয় এ দেখে যে তার পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ করা, সেই সাথে পুরো রুমটাও পরিপাটি আগের ন্যায় গোছানো। নাফিয়া এসব পর্যবেক্ষণের মাঝে একজন গৃহ পরিচালিকা এসে উপস্থিত হয়। নাফিয়াকে উদ্দেশ্য করে সে বলে ওঠে, এখন কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পায়ে ব্যান্ডেজ এবং রুমের গোছগাছ কে করলো? আমি এবং অন্য একজন সার্ভেন্ট। আপনারা জানলেন কি করে যে আমার সাহায্যের প্রয়োজন?
আফিম স্যার কাল রাতে আমাদের দুজনকে আপনার পায়ের ব্যান্ডেজ করে দেওয়ার জন্য পাঠান। স্যারকে দেখে খুবই তখন রাগান্বিত মনে হয়েছিল। তিনি আমাদের বেশ তাড়া দিয়েই বলেছিলেন আপনার রুমে এসে পায়ের ব্যান্ডেজটি দ্রুত করে দিতে। আমরাও দেরি করিনি আর এসে আপনাকে অচেতন অবস্থায় পায়। ও আচ্ছা, আন্টি দাদি তারা জেনেছে? তাদের কাছের কথাটি বলা হয়নি, শুধু বলেছি পায়ে ব্যথা পেয়েছেন। বেশ করেছেন। আপনার এখনই কিছু খেয়ে নেওয়া উচিত ম্যাম। আগামী যে কয়েকদিন আপনি পুরোপুরি সুস্থ না হন সে পর্যন্ত স্যার আপনার দায়িত্ব আমায় দিয়েছেন। কোনো প্রয়োজন নেই, আমি নিজের খেয়াল রাখতে পারবো। এমনটি করবেন না ম্যাম। স্যারের রাগ সম্বন্ধে আপনি হয়তো অবহিত নন। তিনি 1 সেকেন্ডও সময় নেবেন না আমায় চাকরি হতে বের করে দিতে। নাফিয়া উত্তরে আর কিছু বলে না। আফরিমের রাগ এই কয়দিনে বেশ ভালোভাবে উপলব্ধি করেছে সে। নীরবতাকেই সম্মতি ভেবে নিয়ে মেয়েটি নাফিয়ার নাস্তা আনতে রান্নাঘরের দিকে অগ্রসর হন। এদিকে নাফিয়ার ঘুম ভেঙেছে খবর পেয়ে দাদি এবং সামিয়া বেগম উভয় নাফিয়ার কক্ষে এসে জিজ্ঞেস করেন সে কেমন আছে এবং পায়ে ব্যথা পেল কি করে। উত্তরে নাফিয়া বলে, আসলে রাতে একটু গলা খুসখুস করায় গরম পানি আনতে রান্নাঘরে গিয়েছিলাম। গরম পানি গ্লাসে ঢালার সময় অসাবধানতাবশত তা হাত থেকে পিছলে পায়ের উপর পড়ে সবটা। বয়সে বড় হলেও এখনও বাচ্চাটি রয়ে গিয়েছো। এই বয়সে এমন বেখেয়ালি হলে চলে? তোমার থেকে এমনটা আশা করেছিলাম না। কদিন বিশ্রামেই থাকো। দুঃখিত, যেহেতু আমি এ পা নিয়ে কাজ করতে পারবো না। যেহেতু সুস্থ হওয়ার অবধি কি আমি নিজের বাড়িতে যেয়ে থাকবো? না, তার প্রয়োজন নেই। এই অবস্থায় যাওয়াটা যেমন তোমার জন্য কষ্টসাধ্য, তেমন তোমার পরিবার বিষয়টির জন্য শুধুই চিন্তিত হবেন। অনেক ধন্যবাদ দাদি, এতটা ভাবার জন্য। দাদিও উত্তরে আর কিছু না বলে তিনিও ঠোঁটে হাসি টেনে আনেন। 2 দিন পার হয়ে গেল। এই 2 দিন নাফিয়া সম্পূর্ণ বিশ্রামে ছিল। নিজ কক্ষ হতে বের হতে পারেনি পায়ে ব্যথার জন্যে। স্কুলেও নিজের অসুস্থতার ব্যাপারটি জানিয়ে দিয়েছে সে এবং প্রায় 1 সপ্তাহ ছুটি মঞ্জুর করিয়ে নিয়েছে। আর এই 2 দিন আফরিম ও নাফিয়া একেবারের জন্য একে অপরের মুখোমুখি হননি। কিন্তু আফরিম জানে নাফিয়া সেবার নিয়োজিত করেছিল তার থেকে ঠিকই নাফিয়ার খবর জেনে নিচ্ছে। 2য় দিন একটু ব্যথা থাকলেও হাঁটতে পারবে নাফিয়া। ব্যাস, এখন কি আর তাকে বসিয়ে রাখা সম্ভব? সে সকালে উঠে পায়ের ব্যথায় কম অনুভব করতে পারা আবারও নিজের কাজে লেগে যাবে বলে মনস্থির করে নেয়। নিজের সকালের কাজ সেরে সে ধীরে ধীরে কদম ফেলে দাদির কক্ষে উপস্থিত হন। আসসালামু আলাইকুম দাদি, শুভ সকাল। কি ব্যাপার, তুমি বিশ্রাম না নিয়ে এখানে কি করছো? আমার পা এখন অনেকটাই ঠিক হয়ে গিয়েছে দাদি। এখন আমি মোটামুটি হাঁটাহাঁটি করতে পারবো। ভেবে বলছো? জি। ঠিক আছে, বসো এখানে। পত্রিকার এই খবরটি পড়ে শোনাও তো। চোখে ঠিকভাবে দেখছি না আমি। জি দাদি, অবশ্যই। কিন্তু 6টায় আপনার হাঁটতে বেরোতে হবে, তাই চা বা দুধ যেটি চান একটু খেয়ে নিতে পারেন। আচ্ছা। পায়ে ব্যথা থাকায় দাদির সাথে হাঁটতে যেতে পারবে না নাফিয়া। আবার দাদিকে একাও যেতে দেওয়া ঠিক হবে না। এইসব যখন ভাবছিল নাফিয়া ঠিক তখনই দাদির কক্ষে প্রবেশ করে সানিয়া বেগম। নাফিয়াকে দেখে তিনি বলে ওঠে, পায়ে ব্যথা কিছুটা কমেছে? জি আন্টি। উত্তরে সানিয়া বেগমও ঠোঁটে হাসি টেনে আনেন। সানিয়া বেগমকে উদ্দেশ্য করে নাফিয়া বলে ওঠে, আজ বৌমা শাশুড়িকে সঙ্গ দিলে কেমন হয়? অর্থাৎ? আজ দাদির হাঁটতে যাওয়ায় আপনি তার সঙ্গ দিবেন আন্টি। জানি যে কোনো সার্ভেন্টকে বললে তারা দাদির সঙ্গে যাবে, কিন্তু তাদের দাদির সঙ্গ পাবে না। চুপচাপ হেঁটে বাড়ি ফিরতে হবে। কিন্তু আপনি গেলে দাদি ও আপনি উভয়ই বিভিন্ন গল্প বা স্মৃতিচারণ বা আলাপ আলোচনার মাধ্যমে সময়টা উপভোগ করতে পারবেন। নাফিয়ার কথায় বেশ খুশি হয়ে দাদি বলে ওঠে, যথার্থ বলেছ বৌমা। যেহেতু নাফিয়া যেতে পারছে না, সেহেতু তুমি যাবে তো আমার সাথে? জি মা, অবশ্যই।
নাফিয়ার কথাটি শাশুড়ি বৌমা উভয় পছন্দ হয়, কারণ বেশ অনেক দিনই হলো তারা শাশুড়ি বৌমা মন খুলে কথা বলে না। ছাদের রেলিং ধরে সূর্যের আলোয় অনুপস্থিতিতে কালো বর্ণ ধারণ করা আকাশপানে তাকিয়ে আছে নাফিয়া। সূর্যের আলো যে সবটাই অনুপস্থিত তা কিন্তু নয়, চাঁদের পেছনে লুকিয়ে নিজের আলো জ্যোৎস্না রূপে পৃথিবীতে প্রবল করেছেন সূর্য মামা। আর নাফিয়া মনোমুগ্ধ হয়ে জ্যোৎস্না বিলাস করছে। একা একা নীরব রাত ও সেই সাথে শীতল হাওয়া ও জ্যোৎস্না, এই অনুভূতিটি ভাষায় প্রকাশ করার মতো নয়। কিছুটা সময় এভাবে কাটানোর পর হঠাৎ নিজের পাশে কারো উপস্থিতি অনুভব করে নাফিয়া। পাশ ফিরে তাকাতেই দেখে আফরিন দাঁড়িয়ে আছে। আফরিনের দেখে দৃষ্টি সরিয়ে স্থান ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়ালে আফরিন বলে ওঠে, সরি। হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত শব্দ কানে এসে পৌঁছতেই নাফিয়া অবাক চাহনি নিয়ে আফরিনের দিকে ফিরে তাকায়। আফরিন নাফিয়ার দিকে না তাকিয়ে নিজের সামনে বরাবর দৃষ্টি রেখে আবার বলে ওঠে,